হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, সাবধানে আছো। আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটা চ্যাপ্টার এর আগে আপলোড করেছিলাম, সেটা ছিল পর্যায় সারণী। আজকে আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টার শুরু করছি। আচ্ছা, রাসায়নিক বন্ধন ব্যাপারটা কি? তোমরা নিশ্চয়ই বইতে এরকম অনেক ছবি দেখে থাকবে, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রির যে লাস্ট যে আমাদের চ্যাপ্টারটা সেইখানে যে মিথেন অণু এরকম দেখতে হয়, একটা কার্বন থাকে আর 4টে হাইড্রোজেন থাকে এরকম। বা ধরো জলের একটা অণু এরকম দেখতে হয়, H2O, তো দুটো H আর একটা O এরকমভাবে থাকে। এবার এই যে মাঝখানে যে লাইনগুলো আছে এইগুলোকে আমরা বলি এক বন্ধন বা সিঙ্গেল বন্ড, এবং এটাই হচ্ছে এক ধরনের কি বলবো রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। কিন্তু খুব ক্লিয়ারলি একটা জিনিস প্রথমেই মাথায় রাখো, সেটা হচ্ছে যে দুটো পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধন মানে আসলে এরকম কোনো লাইন বা এরকম কোনো লাঠি বা কোনো রকম দণ্ড ওই রকম কিছু থাকে না কিন্তু, ঠিক আছে? এই যে লাইনগুলো আমরা এঁকেছি এইগুলো জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে। অ্যাকচুয়ালি হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন তাদের মধ্যে একটা রাসায়নিক বন্ধন হয়েছে, বা কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেনের 4টে রাসায়নিক বন্ধন হয়েছে, এইটা বোঝানোর জন্য আমরা এই লাইনগুলো ব্যবহার করি। বাস্তবে দুটো পরমাণুর মধ্যে কোনো ওরকম জয়েনিং কোনো লাইন কিন্তু থাকে না। এটা হচ্ছে প্রথম কথা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে। সেকেন্ডলি আমরা বলবো যে রাসায়নিক বন্ধন কি, ব্যাপারটা আসলে কি। আসলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ধরো আমরা 118টা মৌলের কথা জানি, এবার এর মধ্যে 92খানা মৌল 92 এলিমেন্টস, তাদেরকে কিন্তু প্রকৃতি থেকে আমরা পাই খনিজ পদার্থ হিসেবে। এবার এদের মধ্যে ম্যাক্সিমাম মৌলগুলোই কিন্তু তারা একা একা কেউ অবস্থান করে না, তারা অন্য আর একটা মৌলের সঙ্গে জুড়ে তারা একটা যৌগিক পদার্থ হিসেবে অবস্থান করে। এবং আমরা জানি যৌগিক পদার্থের ক্ষুদ্রতম যে কণা, যার মধ্যে ওই যৌগের সমস্ত ধর্মগুলো উপস্থিত থাকে, তাকে আমরা বলি অণু বা মলিকিউল। এখন পরমাণুগুলো আসলে অণু তৈরি করে, এবং অণু তৈরি করে অণু অবস্থাতেই তারা থাকতে পছন্দ করে বেশিরভাগ ক্ষেত্রে। খুব কম কিছু মৌল আছে, যেমন ধরো নিষ্ক্রিয় গ্যাসগুলো, তারা অন্য কোনো মৌলের সঙ্গে বা ইভেন অন্য কোনো পরমাণুর সঙ্গে, একই মৌলের অন্য কোনো পরমাণুর সঙ্গেও তারা যুক্ত হয়ে থাকতে পছন্দ করে না, তারা একা একা অবস্থান করে। এছাড়া আরও কিছু ধাতু আছে, সামান্য কয়েকটা উদাহরণ আছে, কিন্তু ম্যাক্সিমাম মৌলগুলোই কি হয়, তাদের পরমাণুগুলো অন্য আর একটা পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে অণু হিসেবে অবস্থান করে। এবার এই যে একটা পরমাণু আরেকটা পরমাণুর সঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার জন্য কি দরকার, তাদের মধ্যে একটা আকর্ষণ বল দরকার, যে আকর্ষণ বলের সাহায্যে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারবে। যেমন ধরো চুম্বকের যদি কাছাকাছি আমি একটা লোহা নিয়ে আসি, তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু দূরে থাকলে তো আকর্ষণ করবে না। তাহলে দুটো পরমাণুর মধ্যে যদি পরস্পরের মধ্যে যদি আকর্ষণ বল যদি বৃদ্ধি করতে হয়, তাহলে তাদেরকে পরস্পরের কাছে আনতে হয়। কাছাকাছি আসলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হয়। এই আকর্ষণ বলটাই হচ্ছে ওই অণুর মধ্যে, যেমন ধরো আমি এখানে ছবি এঁকেছিলাম একটু জল, H2O বা মিথেন। এখন জলের মধ্যে ধরো দুটো হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু, এরা পরস্পরের সঙ্গে একদম একসঙ্গে অবস্থান করছে জোটবদ্ধ অবস্থায়। এবার এরা জোট বাঁধছে, তার কারণ হচ্ছে এদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে। যদি আকর্ষণ বল কাজ না করতো তাহলে এরা জোটবদ্ধ না, আলাদা আলাদা থাকতো। এই যে আকর্ষণ বলটা, এটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। বন্ধন মানে বন্ড, মানে যে বেঁধে রাখে আর কি। তো সেটা হচ্ছে আফটারঅল একটা আকর্ষণ বল, আর কিছু না। তাহলে রাসায়নিক বন্ধন ইকুয়াল টু আকর্ষণ বল, ঠিক আছে? আমরা প্রথমে কি লিখি, দেখো ডেফিনিশনটা লিখি, যে দুই বা তার বেশি পরমাণু যে আকর্ষণ বলের সাহায্যে অণুর ভেতরে পরমাণুগুলো থাকবে। তাহলে যে আকর্ষণ বলের সাহায্যে অণুর মধ্যে, অনেক সময় অণু না বলে আমরা ওদেরকে আয়নীয় জোটও বলি। এই ব্যাপারটা আমি পরে পরিষ্কার করছি যেটা কি আসলে। আপাতত এইটুকু লেখাকে তুমি নেগলেক্ট করো, শুধু এইটুকু ভাবো যে অণুর মধ্যে জোটবদ্ধ অবস্থায়
থাকতে পারে, যে আকর্ষণ বলের সাহায্যে অণুর মধ্যে জোটবদ্ধ অবস্থায় থাকতে পারে তাকে রাসায়নিক বন্ধন বলে। ঠিক আছে, তাহলে রাসায়নিক বন্ধন কাদের মধ্যে এক্সিস্ট করে, কাদের মধ্যে কাজ করে? পরমাণুগুলোর মধ্যে। ঠিক আছে, আমরা বলি যে রাসায়নিক বন্ধন মানে আসলে আন্তঃপারমাণবিক আকর্ষণ, ইন্টার অ্যাটমিক অ্যাট্রাকশন বলি আমরা। ঠিক আছে, রাসায়নিক বন্ধনের কয়েকটা বৈশিষ্ট্য লিখি, দুই একটা ছোটো করে। এক নম্বর হচ্ছে যে এটি আন্তঃপারমাণবিক আকর্ষণ বল, মানে দুটো পরমাণুর মধ্যে কাজ করবে। আন্তঃপারমাণবিকের মতন আণবিক আকর্ষণ বল হয়, একটু পরে বলছি ওটা নিয়ে। দু নম্বর হচ্ছে যে রাসায়নিক বন্ধন গঠনের প্রক্রিয়া মানে যে প্রসেসে রাসায়নিক বন্ধনটা তৈরি হয় সেই প্রক্রিয়াটা হচ্ছে তাপমুচি, তাপগ্রাহী আমরা জানি। তাপমুচি মানে যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে, মানে যেখানে ঘটনাটা ঘটছে সেখান থেকে বাইরে তাপ বেরিয়ে চলে যাবে। তাপ মানে একটা শক্তিরই একটা অন্যরকম ফর্ম। তাহলে যদি কোনো সিস্টেম থেকে শক্তি যদি বেরিয়ে চলে যায় তাহলে সেই সিস্টেমের শক্তি কী হবে? কমে যাবে, তাই তো? তাহলে সেটা আমরা লিখি যে এর ফলে মানে কি? বন্ধন গঠনের ফলে সিস্টেম মানে কি? সিস্টেম মানে নতুন যে সিস্টেমটা তৈরি হচ্ছে, মানে অণু, দুটো পরমাণু জুড়ে অণু তৈরি হচ্ছে, তো তার শক্তি হ্রাস পায়, শক্তি কমে যায়। ঠিক আছে, এবং ফাইনালি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, শক্তি যখন কারোর কমে যায় কোনো সিস্টেমের, তখন সেই সিস্টেম আমরা বলি যে সে স্থায়িত্ব লাভ করে, স্টেবিলিটি। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে সিস্টেমের স্থায়িত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে স্থায়িত্ব বৃদ্ধি পায় মানে কি? মানে পরমাণুগুলো পরস্পরের সঙ্গে জুড়ে অণু তৈরি করলো, স্থায়িত্ব বেড়ে গেল। তার মানে কি? তার মানে পরমাণুগুলোর স্থায়িত্ব আগে জোটবদ্ধ হওয়ার আগে কম ছিল, যখন তারা অণু তৈরি করে ফেললো তখন তাদের স্থায়িত্ব বেড়ে গেল। তাহলে আমরা এটা বলতে পারি যে পরমাণুগুলির তুলনায় মানে কোন পরমাণুগুলি? যারা পরস্পরের সঙ্গে জোট বেঁধে অণু তৈরি করছে। পরমাণুগুলির তুলনায় অণুর স্থায়িত্ব বেশি হয়। ঠিক আছে, পরমাণুগুলির তুলনায় অণুর স্থায়িত্ব বেশি হয়। তাহলে এই হচ্ছে মোটামুটি রাসায়নিক বন্ধন গঠনের প্রক্রিয়া। এবার প্রশ্ন হচ্ছে যে রাসায়নিক বন্ধন কেন তৈরি হবে? দুটো পরমাণু কেন পরস্পরের সঙ্গে জুড়বে এবং কেন অণু তৈরি করবে? তার উত্তরটা আসলে লুকিয়ে আছে এই জায়গাটাতে, এই 3 এবং 4 নম্বর পয়েন্টে। যে কোনো সিস্টেম, সেটা অণু পরমাণু হতে পারে, যে কোনো মানুষ হতে পারে, বা যে কোনো অন্য জড় পদার্থ, যে কোনো সিস্টেম সবসময় কী চায়? তার নিজের শক্তি কমাতে চায়, অ্যাট দ্য সেম টাইম স্থায়িত্ব বৃদ্ধি করতে চায়। ঠিক আছে, আমি এটা মুছে নিই, তারপর বলছি ডিটেল। তাহলে প্রশ্নটা হচ্ছে যে রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়? রাসায়নিক বন্ধন কেন গঠিত হয় এই কোয়েশ্চেনটার আরেকটা ফর্ম হচ্ছে, আরেকটা অন্য কোয়েশ্চেন, একই আনসার। সেটা হচ্ছে যে দুটো পদার্থ পরস্পরের সঙ্গে বিক্রিয়া কেন করে? বিক্রিয়া করে খালি নতুন পদার্থ তৈরি করা, মানে নতুন পদার্থ উৎপন্ন করার জন্য বিক্রিয়া করে, এটা কিন্তু আনসার নয়। ঠিক আছে, দুটো পদার্থ রিয়াকশান করলে নতুন পদার্থ তৈরি হবে তো জানা কথা,
কিন্তু কেন রিয়াকশান করবে সেইটারই আরেকটা ফর্ম হচ্ছে এই কোয়েশ্চেনটা, কেন রাসায়নিক বন্ধন রিয়াকশান করা মানে ফাইনালি কোনো বন্ধন ভেঙে যাওয়া, নতুন কোনো বন্ধন তৈরি হওয়া। একটা জিনিস তোমরা জানবে, আমি এর আগে পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার পড়িয়েছি, সেখানেও তোমরা দেখবে যে আমি একটু ডিটেলে পড়ানোর চেষ্টা করছি। মানে হচ্ছে কি, শুধুমাত্র তুমি কিভাবে মাধ্যমিকে 90 পাবে 100 পাবে, মানে ওই জায়গাটা তো আছেই, অবশ্যই আছে, কিন্তু তার পাশাপাশি আমাকে সাবজেক্টটা শিখতে হবে, জানতে হবে। তাতে করে কী হবে, ভবিষ্যতে যদি তোমরা সায়েন্স নিয়ে পড়ো 11-12, তোমাদের রাস্তাটা অনেক মসৃণ হয়ে যাবে, অনেক সোজা হয়ে যাবে। সে কারণে আমাদের প্রত্যেকটা জিনিস বুঝে নিতে হবে। আমি একটু আগে কী বললাম, যে কোনো সিস্টেম, সেটা আমি তুমি, যে কোনো সিস্টেম সবসময় চায় তার স্টেবিলিটি মানে স্থায়িত্ব বৃদ্ধি করতে এবং তার নিজের শক্তি কমাতে। একটা ছোট উদাহরণ দিই, ধরা যাক স্কুলে দুটো ছেলে মেয়ের মধ্যে খুব মারপিট হচ্ছে, প্রচণ্ড জোরে ফাইটিং হচ্ছে। এইবার তারা ততক্ষণ পর্যন্ত মারপিট করবে, যদি কেউ থামিয়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত মারপিট করবে যতক্ষণ না একজন ইনজিওর্ড হয়ে যায় বা যতক্ষণ না দুজনেই হাঁপিয়ে যায়। প্রচুর মারামারি করার পর যখন তারা হাঁপিয়ে গেল দুজনেই, ধরা যাক ম্যাচ ড্র, অমীমাংসিত, কেউই হারলো না, কিন্তু দুজনেই অত্যন্ত ক্লান্ত হয়ে গেল, তখন কী করবে, তারা এসে মারামারি থামিয়ে তারা এবার নিজের বেঞ্চে এসে জায়গায় চুপ করে বসে থাকবে। এখন এই যে নিজের জায়গায় স্থির হয়ে বসা, এই অবস্থাটাকে আমরা বলছি স্থায়িত্বের অবস্থা, স্থায়ী একটা অবস্থায় আসলো। এতক্ষণ তারা স্থায়ী ছিল না, অস্থির ছিল, সবাই প্রচণ্ড মারপিট করছিল। এবং কেন করছিল, কারণ তাদের শরীরে প্রচণ্ড শক্তি ছিল তখন। মারপিট করতে করতে যখন তারা ক্লান্ত হয়ে গেল, মানে হচ্ছে তাদের শক্তি কমে আসলো। শক্তি যখন কমে আসলো তখন তারা স্থায়িত্বের দিকে গেল, অর্থাৎ স্টেবিলিটির দিকে গেল এবং এক জায়গায় শান্ত হয়ে স্থির হয়ে বসলো। তাহলে শক্তি এবং স্থায়িত্ব এই দুটো জিনিস কিন্তু পরস্পরের বিপরীত দিকে চলে সবসময়। যে সিস্টেমের শক্তি বেশি তার স্থায়িত্ব কম, আবার যে সিস্টেমের শক্তি কম তার স্থায়িত্ব বেশি। সবার আগে আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে সিস্টেমের স্থায়িত্ব বা স্টেবিলিটি ভ্যারিজ উইথ 1/, শক্তি, ব্যস্তানুপাতিক। মানে শক্তি বাড়লে স্থায়িত্ব কমবে আর উল্টোটা। এবার এই যে স্থায়িত্ব, তাহলে একটা হচ্ছে স্থায়ী অবস্থা, একটা হচ্ছে অস্থায়ী অবস্থা, অস্থির অবস্থা। এই দুটো অবস্থাকে দুটো বল বা ফোর্স এর মাধ্যমে আমরা কি করতে পারি, আলাদা করতে পারি, ডিস্টিংগুইশ করতে পারি। দেখো আমি বলছি যে একটা হচ্ছে স্থায়িত্ব, একটা হচ্ছে অস্থায়ী অবস্থা। যে কোনো দুটো বস্তুর মধ্যে বা যে কোনো দুজন মানুষের মধ্যে যদি আকর্ষণ বল কাজ করে তাহলে তাদের মধ্যে স্থায়িত্ব বাড়ে, স্টেবিলিটি বাড়ে। আর যদি অস্থায়ী অবস্থা তৈরি হবে কখন, যদি তাদের মধ্যে আকর্ষণ না হয়ে যদি বিকর্ষণ বল কাজ করে। একটা এক্সাম্পল দিই, ধরো যে কোনো বাড়িতে প্রচুর মেম্বার থাকে, বাবা মা ভাই বোন দাদু দিদিমা পিসি মাসি অমুক তমুক, প্রচুর লোক থাকে। এইবার তুমি ভাবো যে একটা বাড়িতে অনেক লোক এরকম আছে, এইবার সেই লোকগুলোর মধ্যে সবসময় ঝগড়াঝাঁটি ঝামেলা মারামারি সবসময় চলছে বাড়ির মধ্যে, মানে অশান্তি একটা লেগে আছে। তাহলে সেই বাড়ির লোকজন স্থির হয়ে শান্তিতে বসবাস করতে পারবে না। এবার দুটো মানুষের মধ্যে ঝগড়া ঝামেলা যদি হয় তাহলে তাদের মনের মিল হবে না, তো তারা সবসময় একজন অন্যজনের থেকে দূরে থাকতে চেষ্টা করবে, মানে কাছাকাছি আসলেই ঝামেলা হচ্ছে। সুতরাং সবসময় তারা পরস্পর থেকে দূরে সরে যাবে, যেটা কখন হয়, দুজনের মধ্যে যদি বিকর্ষণ হয়। আর বিকর্ষণ হলেই সবাই পরস্পর থেকে দূরে সরে যাবে, কারোর সঙ্গে কারোর মতের মিল হবে না এবং পুরো বাড়ি জুড়ে একটা অস্থির একটা অবস্থা সৃষ্টি হবে। সেটাকে আমরা অস্থায়ী অবস্থার সঙ্গে রিলেট করতে পারি। কিন্তু যদি সবার মধ্যে খুব ভালো সম্পর্ক থাকে, সুস্থ যদি একটা সম্পর্ক থাকে, সবাই সবার জন্য ভাবে, কারোর শরীর খারাপ হলো মন খারাপ হলো তাহলে অন্যজন খুব চিন্তিত সেই নিয়ে এবং কীভাবে তাকে রিকভার করানো যায় সেই নিয়ে সবাই ব্যস্ত, তাহলে কি হবে, সেটা কাকে ডিনোট করে, সেটা এটাই ডিনোট করে যে তাহলে সবার মধ্যে বন্ডিংটা খুব ভালো। এই যে বন্ডিং কথাটা চলে এলো, আমরা পড়ছি কিন্তু রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড। তাহলে প্রত্যেকের মধ্যে যদি বন্ডিং ভালো হয়, সম্পর্ক ভালো হয়,
তার মানে আমি বলতে পারি তাদের পরস্পরের প্রতি একটা টান আছে, তাই না? সেই টানটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি আকর্ষণ বল। এবং সেটা যদি থাকে তাহলে বাড়ির পরিবেশ খুব সুন্দর থাকবে, তাই না? খুব সুন্দর, সবাই শান্তিতে বসবাস করতে পারবে। অর্থাৎ বাড়িটার মধ্যে একটা স্টেবিলিটি থাকবে, স্থায়িত্ব থাকবে। বোঝাতে পারলাম আশা করা যায়। সুতরাং যে কোনো সময় তুমি এটা ভাববে যে যে কোনো সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল, শুধুমাত্র পড়াশুনো, কেমিস্ট্রি, ভৌতবিজ্ঞান তা নয়, আমাদের সাধারণ জীবনযাপনের ক্ষেত্রেও এই একই জিনিস অ্যাপ্লিকেবল। যদি সিস্টেমের স্থায়িত্ব বাড়ে তাহলে তাদের এনার্জি কমে যাবে, বাড়ির লোকজন তখন আর কেউ হাইপার হয়ে যাবে না, চেঁচামেচি, মানে ওই সবাই খুব প্রচণ্ড এনার্জি দিয়ে, প্রচণ্ড অ্যাগ্রেশন দিয়ে ঝগড়া ঝামেলা করছে, ওইটা তখন আর হবে না যখন বাড়িতে স্থায়িত্ব বা শান্তির পরিবেশ থাকবে। তাহলে এইটা আশা করা যায় আমি বোঝাতে পারলাম। এবার আমি চলে আসি আবার রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়। অ্যাকচুয়ালি দুটো পরমাণু যখন পরস্পর তারা যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি তারা স্থায়ী না থাকে, তারা যদি স্টেবল না থাকে, তাহলে তারা চাইবে স্টেবিলিটি পেতে। কেমিস্ট্রি বিষয়ের যা কিছু ব্যাখ্যা, যা কিছু কারণ, যা কিছু ঘটনা ঘটবার কারণ, সবের পেছনেই ফাইনালি আমরা দেখি একটাই কারণ, সেটা হচ্ছে সিস্টেম স্টেবিলিটি পেতে চায়। আমরা সবাই স্টেবিলিটি পেতে চাই। আমরা কেউ চাই না যে সবাই অস্থির হয়ে সারাদিন সারা বছর সারা মাস ধরে সবার সঙ্গে ঝগড়া করে যাই, এটা আমরা কেউই চাই না। আমরা সবাই চাই শান্ত হয়ে শান্তিতে জীবনযাপন করতে, মানে আমরা সবাই স্টেবিলিটি চাই, স্থায়িত্ব চাই। পারমাণবিক স্তরেও, মানে ওই মাইক্রোস্কোপিক লেভেলেও একই ঘটনা ঘটে, সবাই চায় ফাইনালি স্টেবিলিটি পেতে। এবং স্টেবিলিটি পাওয়ার একটা উপায় হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তিটাকে কমানো। যে কোনো সিস্টেম তার স্থিতিশক্তি বা আমরা সিম্পলি বলি যে শক্তি কমাতে চায়। ধরো এই চকটা আমি এখানে রেখেছি, যদি ছেড়ে দিই কী হবে? নিচে পড়ে যাবে। কেন পড়ে যাবে? কারণ মাটি থেকে যতটা হাইটে চকটা আছে, এই হাইট পর্যন্ত, হাইট যদি এইচ হয়, তাহলে আমরা বলতে পারি ওর স্থিতিশক্তি হচ্ছে mgh, যেখানে m হচ্ছে চকটার ভর, h হচ্ছে হাইট। এই পরিমাণ স্থিতিশক্তি চকটা এখন সঞ্চয় করে রেখেছে। আর যে কোনো সিস্টেম চায় কি স্টেবিলিটি পেতে গেলে কি করতে হবে? পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তিকে কমাতে হবে। এবার যেই ও নিচে নেমে গেল একদম মাটিতে, তখন এইচ কত হয়ে গেল? 0। এইচ 0 মানে mgh 0, তার মানে স্থিতিশক্তি 0। তাহলে এই যে শক্তি একদম একটা মিনিমাম পজিশনে পৌঁছে গেল, তার মানে ওর স্টেবিলিটি এইবার বেড়ে গেল। সত্যিই তো স্টেবল তো, মানে যখন আমি ওকে মাটিতে রাখছি চকটাকে বা যে কোনো বস্তুকে, যখন মাটিতে থাকছে সে স্টেবল থাকছে, যখন এরকম হাওয়ায় থাকছে তখন তো স্টেবল থাকতে পারছে না, তখন সে নিচে পড়ে যাচ্ছে। তাহলে যে কোনো সিস্টেম চাইবে তার শক্তি কমাতে, স্থায়িত্ব বাড়াতে। স্থায়িত্ব বাড়ানোর জন্য চাই আকর্ষণ বল, পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তো যখন দুটো পরমাণু পরস্পরের কাছাকাছি আসার পরে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। ইনফ্যাক্ট দুটো ফোর্স কাজ করে অ্যাট এ টাইম। আমরা জানি পরমাণু মানে হচ্ছে সেখানে নিউক্লিয়াস থাকবে, আর নিউক্লিয়াসের চারপাশে কক্ষপথে কি থাকবে? ইলেকট্রন। এখন আরেকটা ধরো পরমাণু আছে ইলেকট্রন। এখন যেই এরা কাছাকাছি আসতে চাইবে, দেখো ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, তার নেগেটিভ চার্জ পরস্পরকে কী করবে? বিকর্ষণ। এই পজিটিভ কী করবে? বিকর্ষণ। কিন্তু এই পজিটিভ আর এই নেগেটিভের মধ্যে কী হবে? আকর্ষণ। আবার এই পজিটিভ আর এই নেগেটিভের মধ্যে কী হবে? আকর্ষণ। দেখা গেছে এক্সপেরিমেন্টালি যে একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত ওরা আসলে আকর্ষণ বলটা ম্যাক্সিমাম হয়, আরও কাছে নিয়ে আসলে তখন আবার বিকর্ষণ বল কাজ করে। সেই দিকে আমরা যাচ্ছি না। তো একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করলে, খুবই কাছাকাছি আসার পরে একটা দূরত্ব মেনটেন করলে ওদের মধ্যে আকর্ষণ বল বাড়ে। এবার আকর্ষণ বল বাড়লেই কী হবে? স্থায়িত্ব বাড়বে সিস্টেমের। আর যে কোনো সিস্টেম সবসময় কী চায়? স্থায়িত্ব বাড়াতে চায়। কিছু পরমাণু আছে যারা একা একা থাকতেই পছন্দ করে, যেমন নিষ্ক্রিয় গ্যাসগুলো। তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, সেটা আমি একটু পরেই বলছি। বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়? পরমাণুগুলো একা একা থাকতে চায় না, তারা যদি অন্য কারোর সঙ্গে জোটবদ্ধ অবস্থায় থাকতে পারে তখন তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে, এবং আকর্ষণ বল কাজ করলে পরে তারা স্থায়িত্ব পায়। এই স্থায়িত্ব লাভের জন্যই কি হয়? রাসায়নিক বন্ধন তৈরি হয়। ঠিক আছে, এই পয়েন্টসগুলো লিখে নাও। আমি এবার এটা তো বোঝানোর জন্য হলো, মূল ব্যাপারটা এবার লেখাচ্ছি। তাহলে 1 নম্বর হচ্ছে স্থায়িত্ব বৃদ্ধির জন্য। ঠিক আছে, যে কোনো সিস্টেম তার স্থায়িত্ব বৃদ্ধি করতে চায়।
তাই পরমাণুগুলি আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে স্থায়িত্ব লাভ করে। আর এই স্থায়িত্ব বৃদ্ধিরই আরেকটা পয়েন্ট আমি লিখছি, সেটাও ফাইনালি স্থায়িত্ব বৃদ্ধি, কিন্তু অ্যাপারেন্টলি দেখে মনে হবে অন্য কারণ। সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ। নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, মানে পেতে চায় পরমাণুগুলো। কেন? নিষ্ক্রিয় গ্যাসগুলো যখন আবিষ্কার হলো একটা সময়, তখন দেখা গেল যে নিষ্ক্রিয় গ্যাসগুলো, নিষ্ক্রিয় নামটাই এসছে এই কারণে, কারণ ওরা কারোর সঙ্গে বিক্রিয়া করতে চাইছে না, নিষ্ক্রিয়ভাবে সবাই চুপচাপ বসে থাকতে চাইছে। অন্য মৌলের সঙ্গে, ইভেন সেম মৌলেরই অন্য কোনো পরমাণুর সঙ্গে তারা বিক্রিয়া করতে চায় না। তারা আসলে বিক্রিয়া না করেই তারা স্টেবল বা স্থির বা সুস্থির। সেই কারণেই তারা রাসায়নিক বিক্রিয়া করে না। রাসায়নিক বিক্রিয়া হওয়ার কারণে যেমন স্থায়িত্ব পাওয়ার আশায় রাসায়নিক বিক্রিয়া হয়, আর যারা রাসায়নিক বিক্রিয়া করে না পরস্পরের সঙ্গে, সেখানে ব্যাপারটা একই, যে ওরা বিক্রিয়া করছে না, মানে ওরা বিক্রিয়া না করে আসলে স্থায়ী অবস্থায় আছে। বিক্রিয়া করলে পরে ওরা হয়তো তাদের স্টেবিলিটি লস করবে, এনার্জি বেড়ে যাবে, সেই কারণে ওরা বিক্রিয়া করছে না। তা নিষ্ক্রিয় গ্যাসগুলো কারোর সঙ্গে বিক্রিয়া করছে না যখন, সেখান থেকে ধারণা করা হলো বা সিদ্ধান্ত নেওয়া হলো তাহলে এরা নিশ্চয়ই খুবই স্টেবল। এখন আমরা জানি আরেকটাও কথা, যে যখন কেউ রিয়াকশান করে, কোনো পরমাণু যখন বিক্রিয়া করছে, তখন পরমাণুর সবথেকে বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলো, কেবলমাত্র তারাই বিক্রিয়া করে, ভেতরের কক্ষের ইলেকট্রনগুলো বিক্রিয়া করে না। কিছু সন্ধিগত মৌলের ক্ষেত্রে আলাদা হয়, তো সেই জটিল আলোচনায় আমরা যাচ্ছি না। আমরা এটা ধরে নিই যে সবথেকে বাইরের কক্ষের ইলেকট্রনগুলোই রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়। এবার তাহলে এরা যেহেতু বিক্রিয়া করছে না, তাহলে এবার এদের ইলেকট্রন বিন্যাসটা কেমন সেইটা বোঝার চেষ্টা করা হলো। দিয়ে দেখা গেল যে এদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই, নিষ্ক্রিয় গ্যাসের সবার ক্ষেত্রেই সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 8টা, সবকটা নিষ্ক্রিয় গ্যাসের, কেবলমাত্র হিলিয়াম ছাড়া। হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, নিশ্চয়ই তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো। হিলিয়ামের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন হচ্ছে 2টো, ঠিক আছে? এখানে লিখে দিই, কেবলমাত্র হিলিয়ামের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন হচ্ছে 2টো। হিলিয়ামের কাছাকাছি যে পরমাণুগুলো অবস্থান করে পর্যায় সারণীতে, তারা সবাই চায় যে তাদের যদি সবথেকে বাইরের কক্ষে 2টো ইলেকট্রন হয়ে যায়, বা যারা অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের আশেপাশে অবস্থান করে, তারা এটা চায় যে তাদের যদি ইলেকট্রন সংখ্যা সবথেকে বাইরের কক্ষে যদি 8টা হয়ে যায়, তাহলে তারা কী হবে? স্টেবল হয়ে যাবে। আসলে যখন রাসায়নিক বিক্রিয়া হয় তখন এই ঘটনাটাই ঘটে। যখন রাসায়নিক বিক্রিয়া হয় তখন পরমাণুগুলোর সবথেকে বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো ট্রান্সফার হয়, এদিক ওদিক আদান প্রদান হয়, বা আমরা বলি ইলেকট্রন শেয়ারিং হয়। ইলেকট্রন একে অন্যকে মিউচুয়ালি দান করে আর কি। তো যাই হোক না কেন, সেইটা করার মাধ্যমে সবথেকে বাইরের কক্ষের ইলেকট্রনের সংখ্যা 8 আর কিছু ক্ষেত্রে 2, এইটা করতে চায় সমস্ত পরমাণুগুলো। তাহলে কি হবে? তাহলে ওরা নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে, এবং তখন তারা আবারও স্থায়িত্ব পেয়ে যাবে, মানে স্টেবিলিটি পেয়ে যাবে। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ, এটাও হচ্ছে আরেকটা কারণ, যে কারণে হচ্ছে রাসায়নিক বন্ধন গঠিত হয়। ঠিক আছে? আচ্ছা, এটা লেখো, তারপরে আরেকটু বলছি আমি। তাহলে নতুন 2খানা টার্ম আমরা এক্ষুনি জানবো এখান থেকে, যেটা এক্ষুনি বললাম, যে পরমাণু সবসময় চাইবে তার বাইরের কক্ষে ইলেকট্রন কটা হয়ে যাক, 8টা হলে কী হবে? সে স্থায়ী একটা ইলেকট্রন বিন্যাস পাবে এবং তার স্থায়িত্ব বাড়বে। তাহলে এই 8 থেকেই এই অষ্টক কথাটা এসছে। আমরা কি লিখব? যে পরমাণুর
সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 8 হলে পরমাণুটি সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং আমরা বলি কি বলি, যেই 8টা ইলেকট্রন হয়ে গেল, সুস্থিত হয়ে গেল, আমরা বলি যে পরমাণুটার এবার অষ্টক পূর্তি ঘটেছে বা অষ্টক পূর্ণ হয়েছে। বলা হয় পরমাণুটির অষ্টক পূর্ণ হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে অষ্টক সূত্র। ঠিক আছে, আরেকটা কি বললাম, হিলিয়ামের যেহেতু 2, হিলিয়ামের কাছাকাছি যারা থাকে পরমাণুগুলো তারা চায় হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে। যেহেতু 2টো ইলেকট্রন হিলিয়ামের, সেই জন্য দ্বৈত সূত্র এই কথাটা এসছে। দ্বৈত সূত্র কি, যে হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের ক্ষেত্রে, যদি হিলিয়ামের মতন সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে হয়, সেক্ষেত্রে পরমাণুর সর্ববহিস্থ কক্ষে দুটি ইলেকট্রন থাকতে হয়। খুব কম কিছু পরমাণু আছে যারা তাদের সব থেকে বাইরের কক্ষে 2টো ইলেকট্রন রাখতে চায়। ঠিক আছে, আগে এটা লিখে দিই যে একে দ্বৈত সূত্র বলে। এখন কোন কোন পরমাণু, হাইড্রোজেন একদম কি বলবো লিমিটেড, 3খানা পরমাণু আছে, হাইড্রোজেন, হিলিয়াম এবং বেরিলিয়াম। এই 3জন পরমাণু আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক 1, 3 এবং 4। এরা কি করে, এরা চায় এদের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, তাই এরা হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। এখন কাছাকাছি যে আছে তার মতনই কেন করতে হবে, সেটা পরে বলছি আর কি। তাহলে এই হচ্ছে অষ্টক এবং দ্বৈত সূত্র। এবার আমি যেটা বলছিলাম শুরুতেই, যে রাসায়নিক বন্ধন মানে আসলে আকর্ষণ বল। এবার কীরকম আকর্ষণ বল না, 2টো পরমাণুর মধ্যেকার আকর্ষণ বল। ঠিক আছে, আমি একটু 2 লাইন একটু বলে রাখছি নামগুলো। 2টো নাম আসলে বলবো আমরা। একটা হচ্ছে রাসায়নিক বন্ধন, যাকে আমরা রিয়েল কেমিক্যাল বন্ড বলি। সেটা হচ্ছে পরমাণুর সঙ্গে পরমাণু আকর্ষণ, পরমাণুর সঙ্গে পরমাণুর আকর্ষণ। আরেকটা আছে, সেটাকে আমরা কি বলি, একটু আগে আমি নামটা একবার উচ্চারণ করেছিলাম, আন্তঃআণবিক আকর্ষণ। এই 2টো আলাদা টাইপ। ঠিক আছে, আন্তঃআণবিক আকর্ষণ মানে অণুর সঙ্গে আর একটা অণুর যে আকর্ষণ বল, সেটাকে আমরা বলি আন্তঃআণবিক আকর্ষণ বল। ঠিক আছে, এটা হচ্ছে খুব শক্তিশালী আকর্ষণ, আর এটা হচ্ছে দুর্বল আকর্ষণ। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই। ধরো জল জমে বরফ হয়ে গেল। এবার যদি আমি একটা জলের অণুর কথা যদি ভাবি, তাহলে জলের অণুর মধ্যে এই হচ্ছে জলের গঠন, এই যে পরমাণুগুলোর মধ্যে বন্ড তৈরি হয়েছে। এটা হচ্ছে রাসায়নিক বন্ধন। এবার তুমি যদি বরফের কথা ভাবো, তাহলে সেখানে অনেকগুলো এরকম জলের অণু একসঙ্গে জুড়ে আছে। তারা যে আকর্ষণ বলের মাধ্যমে জুড়ে আছে, সেটা তুলনামূলকভাবে অনেক দুর্বল। সেখানে যেহেতু অনেক অণুর সঙ্গে অণুর আকর্ষণ, সেটাকে আমরা বলি যে আন্তঃআণবিক আকর্ষণ বল। ঠিক আছে, তার এবার টাইপ আছে কিছু,
তো সেইগুলো নিয়ে আমার তো খুব বেশি আলোচনা করার দরকার নেই। আমরা খালি নাম জেনে রাখি যে কারা কারা হয়, মানে এই আন্তঃআণবিকটা দু রকমের হয়। একটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন, আর একটাকে আমরা বলি ভ্যান ডার ওয়াল আকর্ষণ। এসব নিয়ে ডিটেল আমাদের পরবর্তী ক্লাসে আছে, ক্লাস 11 আছে। ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল আবার অনেক রকমের হয়, যাই হোক। আর আমরা যেটা করবো যে শক্তিশালী যে আকর্ষণ বল, কেমিক্যাল বন্ড, রাসায়নিক বন্ধন, সেই রাসায়নিক বন্ধন বা স্ট্রং যে বন্ড, সেটা আসলে 4 রকমের হয়, 4 রকমেরই হয়। একটা হচ্ছে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, একটা হচ্ছে সমযোজী বন্ধন, একটা হচ্ছে অসমযোজী বন্ধন, আর ফাইনালি 4th টাইপ হচ্ছে ধাতব বন্ধন। ঠিক আছে, এখন আমাদের সিলেবাসে খালি এই দুটো আছে, আমরা এই দুটো পড়বো, আমরা এইগুলো পড়বো না। ঠিক আছে, ধাতব বন্ধন মানে বুঝতেই পারছো, ধাতুর সঙ্গে ধাতুর বন্ড। আয়নীয় সমযোজীটা নিয়ে আমরা ডিটেলে পড়বো। তাহলে এইবার আমরা এখন শুরু করব হচ্ছে আজকে আয়নীয় বন্ধন। ওকে, তাহলে যেটা বললাম যে আমাদের সিলেবাসে দুটোই আছে, রাসায়নিক বন্ধন মানে দু রকমের বন্ধন, আয়নীয় এবং সমযোজী, এটাই আমরা জানি। তো আমরা সেইভাবেই এগোবো আর কি, বাকিগুলো জানার দরকার নেই। তাহলে আয়নীয় বন্ধন মানে বুঝতেই পারছো যে আয়নের ব্যাপার আছে। আয়ন কখন তৈরি হয়? যখন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে। ইলেকট্রন গ্রহণ করলে তৈরি হবে অ্যানায়ন, নেগেটিভ চার্জ, আর যদি ইলেকট্রন বর্জন করে দেয় তাহলে তৈরি হবে পজিটিভলি চার্জড আয়ন অর্থাৎ ক্যাটায়ন। তাহলে সুতরাং এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আয়নের ব্যাপার আছে এখানে। আচ্ছা, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আগে দু একটা পয়েন্ট লিখি। 1 নম্বর হচ্ছে যে আয়নীয় বন্ধন সবসময় ধাতু এবং অধাতু, যে দুজনের মধ্যে বন্ড তৈরি হবে, যে দুটো পরমাণুর মধ্যে, একটা পরমাণু হচ্ছে ধাতুর পরমাণু, একটা হচ্ছে অধাতুর পরমাণু। ঠিক আছে, ধাতু অধাতু বন্ধন। 2 নম্বর হচ্ছে ধাতুগুলো কি করে, ধাতু যারা মেটাল, তারা সবসময় চায় ক্যাটায়ন তৈরি করতে, তারা ইলেকট্রো পজিটিভ। আমরা পর্যায় সারণী চ্যাপ্টারে এই সংক্রান্ত ধারণা লাভ করেছি অলরেডি, এবং তারা সবসময় জারিত হতে চায়। আমরা এটা পড়েছি যে ধাতুগুলোর বিজারণ ধর্ম খুব বেশি। বিজারণ ধর্ম মানে অন্যকে বিজারিত করা, আর যারা অন্যকে বিজারিত করে তারা নিজেরা জারিত হয়। আর জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। তাহলে লস অফ ইলেকট্রন মানে ইলেকট্রন ত্যাগ করা মানে জারণ। তা ধাতুগুলো এক্স্যাক্টলি ওই কাজটা করে, ওরা ইলেকট্রন ত্যাগ করে, ক্যাটায়ন তৈরি করে, মানে জারিত হয়। আর যেহেতু জারিত হলো নিজে, তাহলে অন্যকে বিজারিত করলো, অর্থাৎ বিজারক পদার্থ। সুতরাং ধাতুগুলো কি করে, ধাতু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন উৎপন্ন করে। থার্ড হচ্ছে অধাতু যে আছে, অধাতুগুলো ইলেকট্রোনেগেটিভ হয়, তড়িৎ ঋণাত্মক হয়, তারা ইলেকট্রনের প্রতি তাদের আকর্ষণ বেশি, তারা ইলেকট্রন নেয় মানে গেইন করে, এবং করার ফলে তারা অ্যানায়নে পরিণত হয়। তাহলে অধাতু সেই ইলেকট্রন মানে কোনটা, যেটা ধাতু বর্জন করেছে অলরেডি, সেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করে। 4th, তাহলে তৈরি হয়ে গেল ক্যাটায়ন এবং অ্যানায়ন, পজিটিভলি চার্জ এবং নেগেটিভ চার্জ। আমরা জানি যে কোনো দুটো বিপরীতধর্মী চার্জ বা আধানের মধ্যে আকর্ষণ বল কাজ করে। তো কুলম্বের সূত্র তোমরা নিশ্চয়ই পড়েছো ক্লাস 8-এ। কুলম্বের সূত্র বলে যে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে ক্যাটায়নের পজিটিভ চার্জ, অ্যানায়নের নেগেটিভ চার্জ, বিপরীত আধান, এরা পরস্পরকে আকর্ষণ করবে। আমরা সেই আকর্ষণ বলের নামও জানি, সেটাকে আমরা অনেক সময় কুলম্বিক ফোর্স বলি, আর অনেক সময় আমরা বলি স্থির তড়িৎ আকর্ষণ বল। এই তড়িৎ আকর্ষণ বল থেকেই এই তড়িৎযোজী বন্ধন নামটা এসছে। ঠিক আছে, তাহলে এইবার যেই ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হলো, এদের মধ্যে এইবার আকর্ষণ বল কাজ করবে। আকর্ষণ করলেই কী হবে, আকর্ষণ যখনই কাজ করবে তখনই সিস্টেমের
শক্তি কমে যাবে এবং স্থায়িত্ব বেড়ে যাবে। তাহলে ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল, আমরা ইংরেজিতে বলি ওটাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ইংরেজি টার্মগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। বল কাজ করে এবং আয়নীয় বন্ধন গঠিত হয়। তাহলে এই হচ্ছে টোটাল মেকানিজম, কীভাবে কাজটা হয়। এই যে আকর্ষণ বল কাজ করছে, আকর্ষণ বল, রাসায়নিক বন্ধন মানেই তো আকর্ষণ বল, শুরুতেই বলেছিলাম। তাহলে এই আকর্ষণ বল কাজ করছে মানেই বন্ধন তৈরি হয়ে গেল, দুটো আয়নের মধ্যে বন্ধন তৈরি হলো, তাই আয়নীয় বন্ধন। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে, তড়িৎ আকর্ষণ বল কাজ করছে, তাই তড়িৎযোজী বন্ধন, একই জিনিস। ঠিক আছে, তাহলে এইবার আমরা বেশ কয়েকটা উদাহরণ দেখে নেব। শুরুতেই আমরা যে এক্সাম্পলটা দেখি সবথেকে কমন যেটা হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। কী কী থেকে তৈরি হয়? এখানে ধাতু কোনটা? ধাতু হচ্ছে সোডিয়াম আর অধাতু হচ্ছে ক্লোরিন। সোডিয়ামের আমরা জানি যে 11টা ইলেকট্রন থাকে, ওর ইলেকট্রন বিন্যাস হয় 2, 8 এবং 1। আর ক্লোরিনের 17খানা ইলেকট্রন থাকে, ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। তাহলে সব থেকে বাইরের কক্ষে ইলেকট্রন হচ্ছে ওর একটা, আর ওর হচ্ছে 7টা। ঠিক আছে, ধাতু কী করবে? ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে এই বাইরের কক্ষের ইলেকট্রনটাকেও ছেড়ে দেয়। ঠিক আছে, আমরা কি করি? এরমভাবে লিখি যে সোডিয়াম 11, ও যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তৈরি হয়ে যায় ও Na প্লাস ইলেকট্রন। এখানটায় আমরা লিখি 2, 8 আর 1, আর এখানে আমরা লিখি 2 আর 8 হয়ে গেল। একটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে 2, 8 পড়ে থাকলে এবার দেখো যে 8। বাইরের কক্ষে কটা ইলেকট্রন হয়ে গেল? 8টা, মানে অষ্টক পূর্তি হয়ে গেল। অর্থাৎ এই একটা নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করলো। তাহলে এবার এই যে ইলেকট্রন বিন্যাসটা 2, 8, এই 2, 8টা কার ইলেকট্রন বিন্যাস? আসলে 2, 8 মানে টোটাল ইলেকট্রন করা 10টা। তাহলে 10টা ইলেকট্রন মানে আমরা জানি নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8। আমরা এখানে হিলিয়ামেরটাও লিখে রাখি, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2। এছাড়া আমরা আর্গনটা লিখে রাখি, আর্গন হচ্ছে 18, ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 8। এইগুলো আমাদের কাজে লাগবে আসলে। তো এখন সোডিয়াম কার মতন ইলেকট্রন বিন্যাস লাভ করলো? নিয়নের মতন, নিষ্ক্রিয় মৌলের মতন ইলেকট্রন বিন্যাস, সুতরাং এটা এবার স্টেবল হয়ে গেল। আর Cl 17 ও কী করবে? ওই ইলেকট্রনটাকে ও গ্রহণ করবে, করে Cl মাইনাস হবে। তাহলে এখানে ছিল 2, 8, 7, একটা ইলেকট্রন নিয়ে নিল, সুতরাং একটা বেড়ে গেল 2, 8, 8। এটা কার মতন? এই যে আর্গনের মতন হয়ে গেল। তাহলে সোডিয়াম কোন নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করলো? নিয়ন। আর ক্লোরিন কার মতন ইলেকট্রন বিন্যাস লাভ করলো? আর্গন। এবার এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হয়ে গেল, এবার এদের মধ্যে আকর্ষণ হবে, তাই তো? এবার ফাইনাল স্টেপটাকে আমরা এরকম লিখি যে Na প্লাস আর Cl মাইনাস আকর্ষণ করলো, করার পরে NaCl, খুব ভালো করে কেয়ারফুলি দেখো, NaCl এমনি এরকম যেরকম লিখেছি এখানে হেডিংয়ে, এরকম লিখলে হবে না। এনের মাথায় একটা প্লাস দেবে, Cl-এর মাথায় মাইনাস দেবে। আসলে তো শুধু Na লেখা বা Cl লেখা মানে তো এদের পরমাণুকে লেখা। এখন রিয়াকশান যখন হয়ে গেল তখন তো এই ইলেকট্রন ছেড়ে দিল আর এই ইলেকট্রন নিয়ে নিল, এখন তো ওরা আর Na আর Cl অবস্থায় নেই, কেউ হয়ে গেছে Na প্লাস, কেউ হয়ে গেছে Cl মাইনাস। তাহলে ওইগুলো এখানে মেনশন করতেই হবে, মাস্ট। ঠিক আছে, আমি আর একটা এডিশনাল ইনফরমেশান দিয়ে দিই, যেটা আগে বলেছিলাম আমি, যে এই যে প্রসেসটা, এই যে ইলেকট্রন ছেড়ে দিল, এটা হচ্ছে আসলে জারণ। আর এই প্রসেসটা ইলেকট্রন যে গ্রহণ করলো, এইটা হচ্ছে বিজারণ। আমরা এরকমও বলতে পারি তাহলে যে তড়িৎযোজী বন্ধন তৈরি হওয়া মানে আফটার অল একটা জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে। ঠিক আছে, তড়িৎযোজী বন্ধন গঠনের প্রক্রিয়াটি হলো একটি, 4টে অপশান থাকতে পারে MCQ-তে, সঠিক অপশান হবে জারণ বিজারণ প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা এইবার এটাকে ডায়াগ্রামেটিক্যালি আমরা দেখাই, ছবি এঁকে দেখানোর চেষ্টা করি আর কি।
বিজ্ঞানী কোসেল নামক সায়েন্টিস্ট, তিনি প্রথম এই তৃতীয় বন্ধন কীভাবে তৈরি হয় যার ডিসক্রিপশন দিলাম, সেটা তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন আর কি। দিয়ে তার মত অনুসারে কোসেল, পরবর্তীকালে বিজ্ঞানী লুইস সেখানে কিছু অবদান রাখেন। আমরা লুইস ডট স্ট্রাকচার পড়বো সমযোজী বন্ধন পড়ার সময়। তো তারা কি করলেন, এই লাস্টের কক্ষের যে ইলেকট্রনটা যেটা আর কি বিক্রিয়ায় অংশ নেবে, দেখো এই দুটো কিন্তু বিক্রিয়ায় অংশ নেয়নি, ওরা যেরকম ছিল সেরকম আছে, এখানেও তাই। এই লাস্টে কক্ষে ইলেকট্রন বিক্রিয়ায় অংশ নিল, মানে ও একটা ইলেকট্রন ওখানে আসলো গেল, যাবতীয় কাজ ওই লাস্ট কক্ষে হচ্ছে। তাহলে সোডিয়ামের মাথায় একটা ডট দেবো এরকম, এটা একটা ইলেকট্রন, কেন ওর বাইরের কক্ষে একটা আছে তাই। আর ক্লোরিনের বাইরে কটা আছে? 7টা। তাহলে আমরা এখানে প্লাস দিই, ক্লোরিনের হচ্ছে 7টা ইলেকট্রন। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, ঠিক আছে। আচ্ছা আমরা দুটোকে পাশাপাশি না লিখে পরের লাইনেই লিখি। এ কি করে, Na প্লাস হয়ে গেল, ঠিক আছে। ডায়াগ্রামেটিক্যালি কীভাবে ডায়াগ্রামেটিক্যালি দেখায় দেখো, এই যে একখানা ডট লিখলাম মাথায়, এই ডটটা হচ্ছে একটা ইলেকট্রন, ঠিক আছে। পাশে ক্লোরিন লিখি, ক্লোরিনের 7খানা ইলেকট্রন, এই যে 7খানা সব থেকে বাইরের কক্ষে। তাহলে এই যে 2টো 4টে 6টা 7টা, অ্যাকচুয়ালি এটাকে আলাদা কালার করে দিই তাহলে ভালো হবে দেখতে, ঠিক আছে। এইবার সোডিয়াম একে কি করবে, এই ইলেকট্রনটা দিয়ে দিল একে, তাই তো। ইলেকট্রনটা পুরোপুরি দিয়ে দিল, পুরোপুরি। হ্যাঁ, এই পয়েন্টটা আমি ওখানে লেখাতে ভুলে গেছি। আচ্ছা একটা পয়েন্ট ওখানে অ্যাড করে দাও, যেখানে আমি 1 2 3 4 করে পয়েন্ট লিখলাম, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা কেন ভুলে গেলাম আমি জানি না। এটা হচ্ছে ধাতু থেকে কটা পয়েন্ট লিখেছো, 3টে না 4টে, তারপরের নাম্বার দিয়ে লেখো। ধাতু থেকে, অ্যাকচুয়ালি ধাতুর পরমাণু থেকে অধাতুর পরমাণুতে ইলেকট্রনের সম্পূর্ণ স্থানান্তর মানেই হচ্ছে ট্রান্সফার, সম্পূর্ণ স্থানান্তর ঘটে। মানে সোডিয়াম ইলেকট্রন দিল মানে সত্যি পুরোপুরি দিয়ে দিল, ফেরত পাওয়ার কোনো আশা নেই আর কি। তো সেইটা যখনই হয়ে গেল তখন কি হবে দেখো, এই সোডিয়ামটা এরকম থার্ড ব্র্যাকেটে লিখবো আমরা, মাথায় এখানে কিছু লিখবো না, মানে ফাঁকা হয়ে গেল। আর ক্লোরিনটাকে আমরা কি লিখবো দেখো, ক্লোরিনটাকে লিখবো এরকম Cl। তো এবার যেগুলো আগে ছিল ইলেকট্রনগুলো সেইগুলোকে দিয়ে দিই। আর এইখানকার ইলেকট্রনটা হচ্ছে অ্যাকচুয়ালি এর ইলেকট্রনটা, তাই আলাদা কালি দিয়ে দেখালাম আবার, ঠিক আছে। এটা হচ্ছে 2 8, এটা হচ্ছে 2 8 8। এখানে মাথায় প্লাস সাইন দিলাম, এখানে মাথায় মাইনাস সাইন দিলাম, ঠিক আছে। নেক্সট লাইনে এরা আবার জুড়ে গিয়ে, আমি এটা মুছছি এখন, নেক্সট লাইনে এরা আবার জুড়ে গিয়ে কি তৈরি করবে, Na প্লাস Cl মাইনাস, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের এদের ডায়াগ্রামেটিক কি বলবো রিপ্রেজেন্টেশন, বা ছবির মাধ্যমে এদেরকে এইভাবে দেখানো হয়। এটাও করতে পারি আমি, আগে যেটা করলাম সেটাও করতে পারি। যদি তোমাকে বলে যে NaCl যৌগের গঠন দেখাও, এভাবে করা যায়। আর একটাভাবেও করা যায়, যেটা তুমি করবে যেরকমভাবে করবে সেটা হচ্ছে এরকম, যে সোডিয়াম মানে এটা হচ্ছে নিউক্লিয়াস, তার প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, আর এটা ধরো তৃতীয় কক্ষ। এইভাবে ছবি এঁকে অনেক বইতে থাকে আর কি। সে এখানে 2খানা ইলেকট্রন হলো, তারপরটা 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আর লাস্টে 1টা। তাহলে এটা হয়ে গেলো সোডিয়াম। এরপরে আবার একটা এরকম ছবি আঁকবে, মানে এইটা না লিখে এটার বদলে এটা, তারপরে Na প্লাস লিখবে, তখন এই থার্ড যে শেলটা ওইটাকে উড়িয়ে দেবে, দুখানা শেল থাকবে, 2খানা অরবিট থাকবে। এটা একটা হবে এর জন্য, আর ক্লোরিনের জন্য একটা এরকম হবে। তা আমরা অত জটিলতার দিকে যাচ্ছি না, দরকার নেই। যদি তুমি চাও বাড়িতে করতেই পারো, সমস্যা নেই, কিন্তু ওটা না করলেও চলবে। এইভাবে দেখালেও, কিন্তু এইভাবে দেখানোটা বেস্ট আর কি।
আর এছাড়া আগে যেটা বললাম সেটাও করতে পারো। তাহলে এই হয়ে গেল NaCl। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখে নিই। দেখো নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এখানে অবশ্যই ধাতুটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের হচ্ছে তোমার 12 যদি হয় তাহলে ইলেকট্রন বিন্যাস 2, 8 এবং 2। এবং অধাতু হচ্ছে ক্লোরিন, আবারও ক্লোরিন 17, তাহলে 2, 8, 7। লক্ষ্য করে দেখো ম্যাগনেসিয়ামের শেষ কক্ষে 2টো ইলেকট্রন আছে। ও যদি ক্যাটায়নে পরিণত হতে চায় তাহলে 2টো ইলেকট্রন ছাড়বে, Mg2+ হবে। ক্লোরিন একটা ইলেকট্রন নেবে, তাহলে যে 2টো ইলেকট্রন ম্যাগনেসিয়াম ছাড়বে 2টো ক্লোরিন প্রত্যেকে একটা করে ইলেকট্রন নিয়ে নেবে, তাহলে 2খানা Cl- তৈরি হবে আর একটা Mg2+ ক্যাটায়ন তৈরি হবে। তারপর তাদের মধ্যে তড়িৎাকর্ষণ বল হবে, তাহলে তড়িৎাকর্ষণ বলের মাধ্যমে আর কি ওরা যুক্ত হবে। তো তারপর কী হচ্ছে দেখো ব্যাপারটা আবারও, তাহলে ম্যাগনেসিয়াম আর এখানে একটা ক্লোরিন লিখলাম আর এদিকে একটা ক্লোরিন লিখলাম, 2টো ক্লোরিন যেহেতু। ক্লোরিনের ইলেকট্রন 7খানা, 1, 2, 3, 4, 5, 6, 7। এখানেও 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, ম্যাগনেসিয়াম ইলেকট্রন 2টো, একটা 2টো। অবশ্যই এগুলো সব বহিস্তম কক্ষের ইলেকট্রন, সর্ববহিস্থ কক্ষের। একটা ইলেকট্রন একে দিয়ে দিল আর একটা ইলেকট্রন এখানে দিয়ে দিল, তাহলে এখান থেকে তৈরি হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2+ আর ক্লোরিন মানে ক্লোরাইড হচ্ছে মাইনাস, এখানে সামনে 2 দিয়ে দিলাম, ম্যাগনেসিয়াম 2+ প্লাস 2টো Cl-। তারপর এরা জুড়ে গিয়ে তৈরি হয়ে যাবে MgCl2। এখন দেখো বইতে সব জায়গাতে এরকম থাকবে MgCl2, বা ক্যালসিয়াম ফ্লুরাইড হলে CaF2, CaCl2, MgO এরকম থাকে। তো ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আমরা যেটা বললাম একটু আগে যে যেহেতু Na আর Cl পরমাণু হিসেবে থাকে না, তাই আমরা মাথায় প্লাস সাইন মাইনাস সাইন দিয়েছিলাম। তাহলে এখানেও তাই, যদি আমরা এটা মেনশন করে দিই তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে আর। ঠিক আছে, যে Mg হচ্ছে অ্যাকচুয়ালি Mg2+ হিসেবে থাকে আর এখানে ক্লোরাইড মাইনাস হিসেবে থাকে। কিন্তু আমরা এত জটিলতার মধ্যে না গিয়ে আমরা সিম্পলি এই চার্জগুলোকে লিখি না, MgCl2 লিখি। ঠিক আছে, এখন এটা মনে রাখতে হবে আমাকে যে যেহেতু এরা আয়নীয় যৌগ, তড়িৎযোজী যৌগ, তাই এখানে MgCl2 মানে একটা Mg পরমাণু এবং 2টো Cl পরমাণু এখানে থাকে না, পরিবর্তে একটা Mg2+ ক্যাটায়ন এবং 2টো Cl- অ্যানায়ন থাকে। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল দেখো, থার্ড এক্সাম্পল হচ্ছে, ধর আমি যদি বলি, হ্যাঁ এই এক্সাম্পলটা খুব একটু ইউনিক, এটা অন্য ধরনের, লিথিয়াম হাইড্রাইড। পরীক্ষায় কোয়েশ্চেন এরকম আসতে পারে যে এমন একটা তড়িৎযোজী যৌগের নাম লেখো যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন দুজনের কেউই অষ্টক পূর্তি ঘটায় না, দুজনের কারোরই অষ্টক পূর্ণ হয় না। আমি এক্সাম্পল বলার সময় বলেছিলাম দ্বৈত সূত্র বলার সময় লিথিয়াম, হাইড্রোজেন, বেরিলিয়াম এরা সবাই বাইরের কক্ষে 2টো ইলেকট্রন রাখতে চায় হিলিয়ামের মতন ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য। সেই জন্য এখানে দেখো, এখানে ধাতু তো অবশ্যই লিথিয়াম হচ্ছে তোমার 3, তাই তো? লিথিয়াম 3 মানে হচ্ছে ইলেকট্রন বিন্যাস 2 আর 1। আর অধাতু অবশ্যই হাইড্রোজেন 1, তার মানে একটাই ইলেকট্রন। লিথিয়াম কি করবে? আচ্ছা আমি ওখানে রিয়াকশানগুলো দেখাইনি, রিয়াকশানগুলো দেখিয়ে দিই একটু। যে ম্যাগনেসিয়াম কি করবে, Mg2+ তৈরি করবে আর 2টো ইলেকট্রন ছাড়বে, আর Cl- ইলেকট্রন গ্রহণ করে Cl পরমাণুতে পরিণত হবে। এবার এইটা 2খানা হবে, 2খানা, তাই × 2 লিখে দিলাম। ঠিক আছে, বা তুমি সামনে এখানে 2Cl- 2E আর 2Cl, একটু ভুল করলাম, এখানটা মাইনাস হবে অ্যাকচুয়ালি। তো তুমি এইটা লিখতে পারো, অথবা এইটার বদলে আরও একটা স্টেপ লিখতে পারো, সেটা হচ্ছে 2Cl, 2টো ইলেকট্রন গ্রহণ করলো, 2টো Cl- হলো, যে কোনো একটা লিখতে পারো, আইদার এটা অথবা এটা। সিমিলার যদি আমি এখানে রিয়াকশান লিখতে চাই তাহলে লিথিয়াম Li+ হলো, ইলেকট্রন ছাড়লো, আর হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে হাইড্রাইড অ্যানায়ন তৈরি করলো। আমরা জানি যে কোনো ধাতব হাইড্রাইড যৌগে একমাত্র হাইড্রোজেন কি করে, অ্যানায়ন তৈরি করতে পারে। বাকি অন্য যে কোনো হাইড্রোজেনের যৌগে হাইড্রোজেন সবসময় ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার দেখায়। তাহলে এবার লিথিয়ামেরও
বাইরের কক্ষে হচ্ছে তোমার একটা ইলেকট্রন, ঠিক আছে, আর হাইড্রোজেনেরও বাইরের কক্ষে হচ্ছে একটা ইলেকট্রন। এবার এই ইলেকট্রনটা প্লাস সাইন দিলাম, ইলেকট্রনটা লিথিয়াম দিয়ে দিল হাইড্রোজেনকে, তাহলে তৈরি হয়ে গেল Li প্লাস, আর হাইড্রোজেন দুখানা ইলেকট্রন নিয়ে ও হচ্ছে মাইনাস, মানে হাইড্রাইড। নেক্সট লাইনে আমরা আবার LiH লিখে দিলাম, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দেখাই, দেখো ফোর্থ এক্সাম্পল হচ্ছে আচ্ছা ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে ধাতু হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের 20 ইলেকট্রন বিন্যাস আমরা জানি, 2 8 এবং 8 2। অধাতু হচ্ছে এখানে অক্সিজেন, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, তো 2 6। তাহলে দেখো এই তো অধাতু ইলেকট্রন নেবে, কটা নেবে? 6 আছে, তো বাইরের কক্ষে 8 করতে হবে, মানে 2টো ইলেকট্রন নেবে, আর এর কাছে দুটো ছাড়বেও, তো একই ব্যাপার হয়ে গেল। তাহলে ফাইনালি কী হবে? ক্যালসিয়াম অ্যাকচুয়ালি Ca2+ তৈরি করবে আর 2টো ইলেকট্রন ছাড়বে, আর অক্সিজেন ওই 2টো ইলেকট্রন নিয়ে O2- মানে অক্সাইড আয়ন তৈরি করবে। তাহলে আবার যদি আমরা ইলেকট্রন ডট লিখি, তাহলে ক্যালসিয়ামের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন, আর অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন, 6টা, ঠিক আছে। এইবার ক্যালসিয়াম 2টো ইলেকট্রন দিয়ে দিল অক্সিজেনকে, তাহলে ক্যালসিয়াম হয়ে গেল 2+। এখানে তুমি লিখতে পারো যে 2 8 8, ক্যালসিয়াম কার মতন ইলেকট্রন বিন্যাস পেলো? আর্গনের মতন, তাই তো। আর অক্সিজেনের হচ্ছে 2টো ইলেকট্রন পেলো এখান থেকে, আর 6টা ইলেকট্রন ওর আগেই ছিল, সব মিলিয়ে ও হয়ে গেল 2-, নিয়নের মতন ইলেকট্রন কনফিগারেশন পেয়ে গেল, এবং ফাইনালি এখান থেকে তৈরি হলো ক্যালসিয়াম অক্সাইড। আশা করা যায় আমি বোঝাতে পারছি কীভাবে আমি মানে প্রসেসগুলো তোমাকে খালি মনে রেখে আর ইলেকট্রন বিন্যাসগুলো মনে রেখে কাজটা করতে হবে। এবার এরকম 4টে এক্সাম্পল আমি দিলাম, এরকম আরও একটা এক্সাম্পল তুমি বাড়িতে নিজেরা সলভ করো, মানে এরকম ইলেকট্রন বিন্যাস লিখে এইভাবে লুইস ডট বা এরকম স্ট্রাকচার বানাও। সেটা হচ্ছে সোডিয়াম ফ্লুরাইড বানাও, সোডিয়াম অক্সাইড, বা ধরো লিথিয়াম ফ্লুরাইড, ঠিক আছে। এরকম কিছু কম্পাউন্ডের লুইস ডট স্ট্রাকচার নিচে আঁকার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে এইবার এইটা করার পরে আমরা আয়নীয় বা তড়িৎযোজী যৌগের কিছু বৈশিষ্ট্য সেইগুলো দেখে নেব। তাহলে দেখো আয়নীয় যৌগের বৈশিষ্ট্য। প্রথম কথা হচ্ছে আয়নীয় নামটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে আয়ন থাকে, অণু থাকে না। 1 নম্বর হচ্ছে এই ধরনের যৌগে অণুর অস্তিত্ব নেই, অণুর অস্তিত্ব নেই, তাই এদের আণবিক ভর, আণবিক ভর কার জন্য অ্যাপ্লিকেবল? অণুর জন্য। অণুর জন্য আণবিক ভর, পরমাণুর জন্য পারমাণবিক ভর। তাহলে এখানে যদি অণুরই কোনো অস্তিত্ব না থাকে, অণুর অস্তিত্ব নেই কেন? কারণ NaCl তো Na+Cl- আয়ন হিসেবে তাদের অস্তিত্ব, অণু হিসেবে তাদের অস্তিত্ব নেই। তাহলে যেহেতু এরকমই থাকে, তাই এদের আণবিক ভর কথাটাও তাহলে প্রযোজ্য নয়, অণু থাকলে তবে তো আণবিক ভর। তাহলে আমরা কি বলি? এদের আণবিক ভর এর পরিবর্তে সংকেত ভর, ঠিক আছে, শব্দটি বিবেচনা করা হয়। বিষয়টা একই, কিন্তু খালি আমরা নামটা পাল্টে দিই। সাপোজ সোডিয়াম ক্লোরাইড যদি তুমি নাও, তাহলে আমরা জানি সোডিয়ামের পারমাণবিক ভর 23 আর ক্লোরিনের 35.5। তাহলে আণবিক ভর কত? আণবিক ভর মানে কোনো একটা অণুর মধ্যে যতগুলো পরমাণু আছে সবার পারমাণবিক ভরের মোট যোগফল। তাহলে 23 + 35.5 করলে হয়ে যায় 53.5। তবে আমরা এরকম বলবো না যে NaCl এর আণবিক ভর 53.5,
ঠিক আছে, এই আণবিক ভর এটা বলা যাবে না। আমরা বলবো কি, বলবো হচ্ছে NaCl এর সংকেত ভর হচ্ছে 53.5। ঠিক আছে, বিষয়টা একই, শুধু একটা এই শব্দটা উচ্চারণে একটু মানে বাধা আছে, শব্দটা এটার বদলে এটা হবে, বাকি বিষয়টা একই। 2 নম্বর হচ্ছে আয়নীয় যৌগ গঠনের সময় কি হয়, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে তড়িৎ আকর্ষণ বল হয়। এবার তুমি ভাবো একটা পজিটিভ চার্জ রাখা আছে, একটা নেগেটিভ চার্জ ওর কাছাকাছি আসছে, দূর থেকে আসছে কাছে, আকর্ষণ হবে। এরকম কি কোনো বাধা আছে যে ডান দিক থেকে যদি আসে অপর চার্জটা তাহলেই আকর্ষণ হবে, বাদিক থেকে আসলে হবে না? তুমি আর একটা এক্সাম্পল সহজ ভাবতে পারো, যে একটা চুম্বক রাখা আছে বা একটা লোহা রাখা আছে, তুমি অন্য একটা চুম্বক তার কাছাকাছি নিয়ে আসছো, বা একটা চুম্বক রাখা আছে আরেকটা চুম্বকের উত্তর মেরুর কাছাকাছি, আরেকটা চুম্বকের দক্ষিণ মেরু তুমি নিয়ে আসছো। ঠিক আছে, সাপোজ এখানে একটু উত্তর মেরু চুম্বকের, তুমি এদিক থেকে আরেকটা চুম্বকের দক্ষিণ মেরু নিয়ে আসছো, এখান থেকে যদি নিয়ে আসো তাহলে আকর্ষণ হবে, এদিক থেকে নিয়ে গেলেও আকর্ষণ হবে, তুমি যদি এই দিক থেকে আসো তাহলেও আকর্ষণ হবে। মানে কোনো পার্টিকুলার ডাইরেকশন নেই, কোনো পার্টিকুলার দিক নেই যে একমাত্র এই দিক থেকেই আকর্ষণ হবে। চার্জের ক্ষেত্রেও একই ব্যাপার অ্যাপ্লিকেবল, ক্যাটায়নের কাছাকাছি অ্যানায়নকে আনলেই আকর্ষণ হবে, কোন দিক থেকে অ্যানায়ন আসছে তার উপরে ডিপেন্ড করে না। সেই জন্য আমরা বলি যে আয়নীয় বন্ধনের মানে তড়িৎযোজী বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। ঠিক আছে, তাহলে আয়নীয় যৌগ গঠনের সময় ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পরের দিকে বা পরস্পরের কাছে লিখি, পরস্পরের কাছে যে কোনো দিক থেকে অগ্রসর হয়ে এলেই আকর্ষণ হবে তথা বন্ধন গঠন হবে। তাই বলা হয় আয়নীয় বন্ধনের কোনো অভিমুখ নেই। তাই বলা হয় আয়নীয় বন্ধনের কোনো অভিমুখ নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা এইটুকুই, মানে তুমি যদি বৈশিষ্ট্য লিখতে পারো তুমি খালি এইটুকুই লিখবে যে আয়নীয় বন্ধনের কোনো অভিমুখ নেই। কেন নেই এটা অনেকেই বুঝতে পারে না, মুখস্থ করে খালি। তাহলে বুঝতে পারার ব্যাপারটা এখানে লেখা আছে যে একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ, তারা যেদিক থেকেই পরস্পরের কাছে আসুক না কেন তার আকর্ষণ তো হবেই। তাহলে অভিমুখ এদের যখন নেই তাহলে কারণ নিশ্চয়ই আছে। আমরা পরে সমযোজী বন্ধন পড়বো, তাদের আসলে অভিমুখ থাকে, নির্দিষ্ট দিক থেকে তাদেরকে এসে বন্ডটা তৈরি করতে হয়। যে কোনো দিক থেকে তারা একটা পরমাণুর কাছে আর একটা পরমাণু আসতে পারে না, নির্দিষ্ট দিক থেকেই আসতে হয়। এবার এই 2 নম্বর পয়েন্টের কনসিকুয়েন্স বা ফলাফল হচ্ছে আরেকটা পয়েন্ট, যেহেতু এখানে কোনো বন্ধনের কোনো অভিমুখ নেই, তাই এরা সমাবয়বতা বা আইসোমেরিজম ধর্ম দেখায় না। সমাবয়বতা মানে সমযুক্ত অবয়ব, মানে একই রকম দেখতে, যাদের এরকম। সমযোজী যৌগের ক্ষেত্রে এরকম হয়, একই রকম দেখতে মানে কি আণবিক সংকেত একই রকম হবে, ঠিক আছে, মানে দেখতে একই রকম কিন্তু তারা আলাদা আলাদা, আসলে তাদের বৈশিষ্ট্য আলাদা হবে। সেরকম ঘটনা সমযোজী যৌগের ক্ষেত্রে দেখা যায়, এবং সেই ঘটনা দেখা যাওয়ার কারণটাই হচ্ছে এই বন্ধনের অভিমুখ আছে সেই কারণে। তো সেটা এদের ক্ষেত্রে হয় না, এদের ক্ষেত্রে সমবায়বতা দেখা যায় না, অর্থাৎ একই সংকেত অথচ বিভিন্ন রকম আলাদা আলাদা যৌগ, আয়নীয় যৌগ, সেরকমটা হয় না। ঠিক আছে, তা আমরা কি লিখতে পারি যে অর্থাৎ একই আণবিক ভর লিখছি না আমি, আবারও সংকেত ভর লিখছি। একই সংকেত ভর ও আচ্ছা এটাকে মুছে দিচ্ছি।
একই সংকেত ভর ও সংকেত বিশিষ্ট, মানে ফর্মুলা একই, ভিন্নধর্মী আয়নীয় যৌগ সম্ভব নয়। আমরা অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারে পড়বো, তোমরা হয়তো পড়েছো কেউ কেউ, যে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা দেখি যে সমযোজী যৌগের ক্ষেত্রে, জৈব যৌগের ক্ষেত্রে সমবায়বদ্ধ ধর্মটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ধর্ম, এবং সেখানে একই সংকেত বিশিষ্ট ভিন্নধর্মী সমযোজী যৌগ, জৈব যৌগ পাওয়া যায়। এদের ক্ষেত্রে সেটা হয় না। 4 নম্বর হচ্ছে একই ধরনের কেলাস জালককে ইংরেজিতে বলা হয় ক্রিস্টাল ল্যাটিস। এটা কীরকম, কী জিনিস এটা একটু পরে বলছি। একই ধরনের কেলাস জালক বিশিষ্ট ভিন্ন আয়নীয় যৌগের অস্তিত্ব সম্ভব। হ্যাঁ, এদের কি বলে মুছে নিই। এদের পরস্পরের সমাকৃতি মানে সমযুক্ত আকৃতি, অর্থাৎ এই যে আয়নীয় যৌগ, এদেরকে আমরা যখন প্রকৃতিতে পাই কঠিন অবস্থায়, এদের প্রত্যেকের একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার, একটা জিওমেট্রিক্যাল শেপ প্রত্যেকের আছে। যেমন NaCl যখন পাওয়া যায়, NaCl তো একটা NaCl মানে একটা NaCl ইউনিট, তাকে তো আর পাওয়া যায় না প্রকৃতি থেকে। যখন আমি একটা NaCl এর ডেলা মাটি থেকে তুলে আনতে পারি, তাকে রক সল্ট বলে অনেক সময়, খনিজ নাম হচ্ছে রক সল্ট। সেখানে তো অসংখ্য NaCl ইউনিট থাকে। এবার সেই অসংখ্য NaCl ইউনিট পরস্পরের সঙ্গে যেভাবে জোটবদ্ধ অবস্থায় থাকার পরে তারা একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার প্রাপ্ত হয়। NaCl এর ক্ষেত্রে সেটা হচ্ছে ঘনক আকার, কিউবিক, ঠিক আছে। অন্য অনেক কম্পাউন্ডের ক্ষেত্রে সেই আকারটা ভিন্ন ভিন্ন হতে পারে, বিভিন্ন ধরনের তাদের নাম হয়। এবার সেই নামগুলো নিয়ে আমাদের ডিটেল এখানে আলোচনা করার দরকার নেই। তো এই নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট আলাদা আলাদা যৌগ যদি সম্ভব হয় এবং তাদের যদি ফর্মুলাও মোটামুটি সেম হয়, তাদেরকে আমরা সমাকৃতি বলি। আর এই ঘটনাকে বলা হয় সমাকৃতিত্ব, আইসোমরফিজম বলে। যেমন ধরো এক্সাম্পল হচ্ছে FeSO4 7H2O, এটার নাম গ্রিন ভিট্রিয়ল, এবং ZnSO4 7H2O, এর নাম হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল। তাহলে এই দুটো যৌগের হচ্ছে, যেহেতু এদের একই রকম দেখতে, এদের কেলাস জালকের আকারও তাদের সেম, তাই এরা হচ্ছে পরস্পরের সমাকৃতি যৌগ। যাই হোক, এই 4th পয়েন্টটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, স্টিল আমি বললাম। এরপরে যে দুটো পয়েন্ট বলবো সেই দুটো হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে আয়নীয় যৌগের দ্রাব্যতা। আয়নীয় যৌগগুলো, এটা কত নম্বর? 4। 5 নম্বর হচ্ছে আয়নীয় যৌগগুলি ধ্রুবীয় বা পোলার দ্রাবকে, যেমন জল, দ্রবীভূত হয়, কিন্তু অধ্রুবীয় বা নন পোলার, যেমন বেনজিন, কেরোসিন, কার্বন টেট্রাক্লোরাইড, এসব হচ্ছে কিছু অধ্রুবীয় দ্রাবকের নাম। দ্রাবকে
দ্রবীভূত হয় না। ঠিক আছে, আয়নীয় যৌগ সাধারণভাবে পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। পোলার মানে ধ্রুবীয়, বাংলা হচ্ছে ধ্রুবীয়, ইংরাজি হচ্ছে পোলার। পোল মানে কি? পোল মানে মেরু। চুম্বকের যেমন সাউথ আর নর্থ পোল হয়, তেমনি আধান বা চার্জের ক্ষেত্রে পজিটিভ পোল আর নেগেটিভ পোল। এবার জল হচ্ছে এমন একটা যৌগ, এমন একটা দ্রাবক যেটা কিনা পোলার বা ধ্রুবীয়। এখন তোমরা ওইগুলো ঠিক বুঝবে না, উঁচু ক্লাসে জানবে যে জল যদি এরকম দেখতে হয় তাহলে এই হাইড্রোজেনগুলোর মাথায় খুব সামান্য পজিটিভ চার্জ থাকে, সামান্য পজিটিভ চার্জ। সামান্য মানে এতটাই কম, সেটা মানে ফ্র্যাকশান, ভগ্নাংশে, মানে 1 ইউনিট নয় আর কি। মানে আমি যে একটু আগে আমরা তড়িৎ যৌগের সংকেত লিখছিলাম বা গঠন বলছিলাম, সেখানে আমরা বললাম যে একটা ধাতু যদি একখানা ইলেকট্রন ছেড়ে দেয় তো +1 চার্জ হবে। তাহলে এই যে প্লাস মাথায় লিখছি মানে একটা পজিটিভ চার্জ। কেন একটা? কারণ একটা ইলেকট্রন ছেড়েছে তাই। তো এদের মাথায় চার্জগুলো এতটাই কম হয়, এরা সমযোজী কিন্তু। আয়নীয় যৌগ তখনই হয় যখন চার্জটা এরকম একটা বা দুটো বা তিনটে এরকম পূর্ণ সংখ্যা থাকে, কিন্তু এদের ক্ষেত্রে চার্জটা ভগ্নাংশ হয়, মানে <1 হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা প্লাস লিখি না, তার বদলে একটা এরকম সিম্বল দিয়ে, এটাকে বলা হয় ডেল্টা। ডেল্টা মানে খুবই ছোট, ডেল্টা প্লাস এখানে থাকে, আর অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস থাকে, মানে খুবই সামান্য পরিমাণে অপোজিট পোল, অপোজিট মেরু সৃষ্টি হয়েছে, তাই এরা ধ্রুবীয় বা পোলার পোল তৈরি হয়েছে যেহেতু। এখন বেনজিন, কেরোসিন, কার্বন টেট্রাক্লোরাইড, এখানে এরকম কোনো পোল, অপোজিট পোল তৈরি হয় না, পুরোটাই নিউট্রাল, জিরো। ঠিক আছে, তো সেইগুলোতে সাধারণভাবে আয়নীয় যৌগ দ্রবীভূত হয় না। এখন পোলার দ্রাবকে কেন, কীভাবে দ্রবীভূত হয়? পোলার দ্রাবকে আসলে কি করে, এই যে জলের যে গঠনটা দেখালাম, জল আসলে কি করে, NaCl তো এরকম থাকে। এবার এই NaClটাকে তুমি যেই জলের মধ্যে মেশাচ্ছ, NaCl মানে লবণ, অবশ্যই জলের মধ্যে যেই মেশাচ্ছ, এই যে দেখালাম যে অক্সিজেনটা নেগেটিভ ডেল্টা মাইনাস থাকে, অক্সিজেন কি করে, এই পুরো এইটাকে ঘিরে ধরে আর কি। ঠিক আছে, এবার এই পজিটিভ চার্জ আর অক্সিজেনের যে নেগেটিভ, যে ডেল্টা নেগেটিভ যেটা দেখাচ্ছিলাম, তাদের মধ্যে এরকম একটা আকর্ষণ হয়। ঠিক আছে, এই আকর্ষণ হয়, আর এইদিকে হাইড্রোজেন তো পজিটিভ, হাইড্রোজেনের পজিটিভ আর ক্লোরিনের নেগেটিভের মধ্যে আবার এরকম একটা আকর্ষণ হয়। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি, এগুলো নিয়ে ডিটেলড কিছু পরীক্ষায় আসবে না, জাস্ট বোঝানোর জন্য আর কি। তো এইবার জল এইভাবে Na+কে টানে আর Cl- কে ওইদিকে জল টানে হাইড্রোজেন দিয়ে, প্লাস চার্জ, প্লাস ডেল্টা প্লাস চার্জ দিয়ে, আর অক্সিজেন Na+কে টানে ডেল্টা মাইনাস চার্জ দিয়ে। দিলে কী হবে, এদের মধ্যে আস্তে আস্তে সেপারেশন হয়ে যায়, Na+ আর Cl- আলাদা হয়ে যায়। Na+ আর Cl- জুড়ে আছে কারণ তাদের মধ্যে একটা শক্তিশালী আয়নীয় বন্ধন কাজ করছে। এবার যদি কেউ এসে দুজনকে দুদিক থেকে টানাটানি করে, তাহলে কি হবে, ওদের মধ্যেকার বন্ধন ভেঙে যাবে এবং ওরা আলাদা হয়ে যাবে। এবার যেই আলাদা হয়ে যায় তখন পুরোপুরি Na+কে জলগুলো ঘিরে ধরে, আর এদিকে Cl- জলগুলো পুরোপুরি ঘিরে ধরে, দিয়ে ওরকম একটা হাইড্রেটেড একটা আয়ন তৈরি হয়। ঠিক আছে, জলযুক্ত একটা আয়ন তৈরি হয়, এবং সেটাই হচ্ছে ফাইনালি জল, মানে NaCl এর জলে দ্রবীভূত হয়ে যাওয়া। যে কোনো আয়নীয় যৌগ যখনই কোনো পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, তখন পোলার দ্রাবকটা ঠিক এই কাজ করে, জল বা অন্য যে কোনো পোলার দ্রাবক, অ্যালকোহল বলো, তারা এই কাজটাই করে। কি করে তারা? ক্যাটায়ন এবং অ্যানায়নকে পরস্পরের থেকে সেপারেট করে দেয়, দিয়ে নিজেরা ওকে ঘিরে ধরে, এবং সেটাই হচ্ছে জলের মধ্যে NaCl বা অন্য যে কোনো আয়নীয় যৌগের দ্রবীভূত হওয়া। এবার এই যে কাজটা জল করতে পারলো, জলের একটা বিশেষ ধর্ম আছে। এই ধর্মটার নাম তোমরা ক্লাস 9-এ নিশ্চয়ই জল চ্যাপ্টারে পড়ে থাকবে। ধর্মটার নাম হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা হচ্ছে এমন একটা ধর্ম যে কোনো যৌগের, যে কিনা এই চার্জগুলোকে সেপারেট করতে কাজে লাগে বা করে আর কি। তাহলে আমরা এখানে কারণ হিসেবে এটা লিখতে পারি যে পোলার দ্রাবকের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এর মান বেশি হয়, তাই এরা
আয়নীয় যৌগের আয়নগুলোকে পরস্পরের থেকে বিচ্ছিন্ন করে এবং ফাইনালি দ্রবীভবনটা ডিসলিউশন প্রক্রিয়াটা হয়। তো এটা হয়ে গেল ফিফথ পয়েন্ট, যে ধ্রুবীয় দ্রাবকে এরা দ্রবীভূত হবে কিন্তু অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে না। সিক্সথ পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে গলিত অবস্থায় মানে কঠিনটা গলে গেলে কি হয়, তরলে পরিণত হয়ে যায়, মানে ওই তরল অবস্থায় আর কি। গলিত অবস্থায় মানে তরল অবস্থায়, আমি ব্র্যাকেটে লিকুইড লিখে দিচ্ছি, বা জলে দ্রবীভূত অবস্থায়। এখন এখানে এই যে জলে লিখলাম না, এখানে আন্ডারলাইন করছি, জলের জায়গায় এখানে অন্য যে কোনো পোলার দ্রাবক হতে পারে। জলটা যেহেতু আমাদের খুব কমন একটা পোলার দ্রাবক, তাই জল নিয়ে আমরা আলোচনা করি এবং জলীয় দ্রবণ নিয়ে বেশি আলোচনা করি। তাহলে গলিত অবস্থায় মানে লিকুইড অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নীয় যৌগগুলি তড়িৎ পরিবহন করে। তড়িতের সুপরিবাহী এরা। তোমরা নিশ্চয়ই পড়েছো বা পড়বে ক্লাস 10-এ তড়িৎ বিশ্লেষণ যে চ্যাপ্টারটা আছে, রাসায়নিক বন্ধনের পরেই হয়তো আছে। তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে সেই ধরনের পদার্থ যারা জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। অ্যাকচুয়ালি তারা হচ্ছে এই আয়নীয় যৌগগুলোই, ঠিক আছে? এই জন্যই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের পরে তড়িৎ বিশ্লেষণ ব্যাপারটা আছে। যেহেতু তোমরা এইখানে ব্যাপারটা বুঝে যাবে, তারপরে তোমরা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে ওইটা পড়বে, যে আসলে এই আয়নীয় যৌগগুলোই হচ্ছে সেই যৌগ যারা গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় কি করে, তড়িৎ পরিবহন করতে পারে। কঠিন অবস্থায় কিন্তু পারে না, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, যে কঠিন অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে পারে না। কেন পারে না? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা, কেন পারে না? কারণ যে কঠিন অবস্থায় ওই যেটা বললাম যে কেলাস, জালক, ক্রিস্টাল, ল্যাটিসটা কি, দেখো এখানে ছবিটা দেখলেই বুঝতে পারবে যে এইরকম একটা ফর্ম। মানে তুমি ধরো এখন এখানে যে খাঁচার মতো যে জিনিসটা দেখা যাচ্ছে, এইরকম কোনো ওই তার বা দাগ ওই রকম কিছু থাকে না। আগেই বললাম যে ফোর্স মানে আসলে ওই দাগগুলো দেওয়া হয় বোঝানোর জন্য। আর অ্যাকচুয়ালি কী হয়, কেলাস জালকে প্রত্যেকটা পরমাণু পরস্পরের গায়ে একদম মানে কি বলবো সেটে থাকে, পরস্পরের সঙ্গে টাচ করে থাকে আর কি। প্রত্যেকটা পরমাণু তো না, আয়ন, প্রত্যেকটা আয়ন আর একটা আয়নের সঙ্গে টাচ করে থাকে। এই অবস্থায় এদের একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার প্রাপ্ত হয়। এবার এই নির্দিষ্ট আকার প্রাপ্ত যে বিশাল আকার যে একটা কি বলবো গঠন, যেখানে অসংখ্য NaCl ইউনিট, NaCl হলে অন্য কোনো কম্পাউন্ড হলে তার ইউনিট বলছি কেন, আমি অণু বলছি না কিন্তু খুব সচেতনভাবে, যে NaCl ইউনিট বা অন্য কোনো কম্পাউন্ড হলে সেই কম্পাউন্ডের যে ইউনিটটা, সেইটা অসংখ্য ইউনিট ওরকম একসঙ্গে জুড়ে ওরা একটা বিশাল একটা আকার তৈরি করে। এই বিশাল আকার প্রাপ্ত যে গঠনটা, সেটা কি আমরা বলি কেলাস জালক বা ক্রিস্টাল ল্যাটিস, ঠিক আছে? এবার সেইখানে যেহেতু তারা পরস্পরকে টাচ করে আছে এবং তাদের নড়াচড়া করার কোনো জায়গা নেই, মানে একটা সবাই সবার সঙ্গে টাচ করে আছে, তো ফলে কেউ নড়তে পারছে না। কিন্তু যখনই তুমি ওকে জলীয় দ্রবণে নিয়ে আসবে, জল কী করবে, ওদেরকে টেনে আলাদা করে দেবে আয়নগুলোকে। তাহলে এইবার আয়নগুলো এবার টেনে আলাদা তো করে দিল, প্লাস জল ওদেরকে ঘিরেও ধরলো। তাহলে প্রত্যেকটা ক্যাটায়নের সঙ্গে এবার অ্যানায়নের আর কোনো যোগাযোগ থাকলো না। এইবার ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়েই জলের মধ্যে কী করবে, ফ্রিলি এবার ওরা মুভ করতে পারবে, এখান থেকে ওখানে যেতে পারবে। আর আমরা জানি তড়িৎ পরিবহন মানেই হচ্ছে হয় ইলেকট্রনের চলাফেরা করা, ইলেকট্রনের মুভমেন্ট, অথবা আয়নের মুভমেন্ট। তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে যে তড়িতের যারা পরিবাহী দু রকমের হয়, একটা হচ্ছে ধাতব পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এই আয়নীয় যৌগগুলো আসলে যখন তড়িৎ পরিবহন করে তখন এরা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তা তড়িৎ বিশ্লেষ্য কীভাবে তড়িৎ পরিবহন করে? আয়নগুলোর চলাচলের মাধ্যমে, ঠিক আছে? আর ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবাহিত হয় ইলেকট্রনের চলাচলের মাধ্যমে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আয়নকে চলাচল করতে হবে,
তাহলে কঠিন অবস্থায় আয়নগুলো যে যার জায়গায় ফিক্সড, তাই তারা নড়াচড়া করতে পারছে না, ন্যাচারালি তড়িৎ পরিবহনও হচ্ছে না। আর জলীয় দ্রবণে যদি চলে আসলো বা গলিত অবস্থায় যখন চলে গেল, তখন ওরা অনেকটা রিল্যাক্সড হয়ে গেল, অত রিজিড অবস্থায় আর কেউ নেই, এবার এরা চলাচল করতে পারবে। ন্যাচারালি এরা চলাচল করছে মানে ওই পার্টিকুলার সলিউশনটা বা দ্রবণটা তড়িৎ পরিবহন করছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যাপারটা লিখে নেওয়া যাক যা বললাম। তাহলে দেখো, কারণ হিসেবে আমরা লিখছি যে কারণ হচ্ছে কঠিন অবস্থায় কেলাস জালকে বিপরীতধর্মী আয়নগুলি তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে পরস্পরের সাথে যুক্ত থাকে। ঠিক আছে? কিন্তু না, তাই এদের আপেক্ষিক সরণ ঘটানো প্রায় অসম্ভব। আপেক্ষিক সরণ ঘটানো অসম্ভব মানে একটার সাপেক্ষে, একটা ক্যাটায়নের সাপেক্ষে অন্য অ্যানায়নকে তার থেকে দূরে নিয়ে যাওয়া, মানে সরিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। কেন? তারা খুব স্ট্রং ফোর্সের মাধ্যমে তারা অ্যাট্রাক্টেড। কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নগুলো কেলাস জালক থেকে বা কেলাস জালক ছিন্ন করে চলাচল করতে সক্ষম হয়। নেক্সট এখানে লিখছি, চলাচল করতে সক্ষম হয় আয়নগুলির এই চলাচলের ফলেই সংশ্লিষ্ট পদার্থ বা দ্রবণটি, গলিত বললে পদার্থ আর জলীয় দ্রবণ বললে দ্রবণটি তড়িৎ পরিবহনে সক্ষম হয়। ঠিক আছে? এই গেল 6 নম্বর। আর লাস্ট পয়েন্ট আজকে আয়নীয় যৌগের শেষ পয়েন্ট হচ্ছে এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। অনেক বেশি হয়, সমযোজী যৌগের তুলনায় অনেক বেশি হয়। ঠিক আছে? জলের যেখানে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রিতে বরফ গলে যায়, 0 ডিগ্রি সেলসিয়াস, সেখানে NaCl এর গলনাঙ্ক হচ্ছে 800 ডিগ্রি সেলসিয়াস, 800। স্ফুটনাঙ্ক তো আরও অনেক দূরের ব্যাপার। তো এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সমযোজী যৌগের তুলনায় অনেক বেশি হয়। এই বেশি হওয়ার কারণ ওই একই কারণ, স্থির তড়িতাকর্ষণ বল। যখনই তোমরা জানবে যে এরপরে দেখবে যে যখনই একটা আয়ন একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে আকর্ষণ করছে, সেই আকর্ষণ বলের মান অনেক বেশি হয়। সমযোজীদের ক্ষেত্রে আমরা কি দেখব? কোনো আয়ন তৈরি হয় না, একটা পরমাণু আর একটা পরমাণুকে আকর্ষণ করছে, দুজনেই নিউট্রাল অবস্থায়। তাহলে যখন প্রসম পরমাণুদের মধ্যে আকর্ষণ হয় তখন সেটা খুবই নর্মাল একটা ব্যাপার, কম একটা আকর্ষণ, মোটামুটি একটা আকর্ষণ বল হয়। কিন্তু যখন দুটো আয়ন
পরস্পরকে আকর্ষণ করে তখন সেই আকর্ষণ বলটা তীব্র হয়, সেই কারণে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, সেই কারণে এরা অনেক বেশি হার্ড হয়, হ্যাঁ না, শক্ত হয়। তাহলে আজকে আয়নীয় যৌগের আলোচনা আশা করা যায় বোঝাতে পারলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। নেক্সট আমরা সমযোজী যৌগ নিয়ে আলোচনা করব। তবে যাওয়ার আগে বলি যে যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এইটুকুই, টাটা।